রৌনকের রাগ দেখে সবাই ভয় পেলেও আমি কিন্তু বেশ মজা পাচ্ছি, যার কারণে মিটমিট করে হাসছি। আমাকে হাসতে দেখে রৌনক রেগে আমার দিকে তেড়ে আসলো। ওকে তেড়ে আসতে দেখে আমি দুই লাফে পিছিয়ে গেলাম। রৌনক দাঁতে দাঁত চেপে বলল, তোমাকে কি আমি ক্লাস ওয়ান টুর বাচ্চার মতো মাছ, শাপলা ফুল আর তাল প্রকৃতির দৃশ্য আঁকতে বলেছে? আমি একটা ভেংচি কেটে কনফিডেন্সের সাথে বললাম, অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্টকে বায়োলজি ডিপার্টমেন্টের প্র্যাকটিক্যাল করতে দিলে এর থেকে ভালো কিছু হবে না। তাও আমি মাছ, ফুল, পাখি, প্রাকৃতিক দৃশ্য এঁকেছি। একবার তো ভেবেছিলাম অ্যাকাউন্টিংয়ের অঙ্ক করে দিব, কিন্তু মন চাইলো অনেক দিন ধরে চারুকলার কোনো কিছু আঁকি না। সেই যে অষ্টম শ্রেণীতে চারুকারু সাবজেক্টের জন্য এক এক কিছু এঁকেছিলাম, তারপর থেকে বহুদিন সব কিছু অফ। তাই আমি ভাবলাম আপনাদের প্র্যাকটিক্যাল খাতার সৎ ব্যবহার করি। আমার উত্তর শুনে সবাই বিস্মিত চোখে আমার দিকে তাকিয়ে আছে। তন্নির চোখগুলো তো কোটর থেকে বের হয়ে যাওয়ার উপক্রম। শুধু রৌনক রাগে ফুঁসছে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমি ওদের প্র্যাকটিক্যাল খাতায় কলম দিয়ে মাছ, শাপলা ফুল, গোলাপ ফুল, পাখি, প্রাকৃতিক দৃশ্য এঁকেছি। 1 ঘন্টার মধ্যে সবগুলো খাতায় আঁকা কমপ্লিট হয়ে গেছে। শুধু খাতার পেজ উল্টিয়েছি আর তাড়াহুড়ো করে কোনো রকম সব এঁকেছি। একবার ভেবেছিলাম একটা খাতা আঁকবো, কিন্তু মাথায় শয়তানি বুদ্ধি হানা দেওয়াতে সবগুলোতে বসে বসে এঁকে ফেললাম। রৌনক রাগে থেমে থেমে ফুঁসছে উঠছে, 2 হাত মুঠ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। আমি বোকা ফেস করে তার দিকে তাকিয়ে আছি। রৌনক আমার দিকে ঘুরে বলল, কাজটা ঠিক করলে না। কাজটা আপনিও ঠিক করেননি। আপনারও বোঝা উচিত ছিল অ্যাকাউন্টিং নিয়ে পড়ুয়া মেয়ে কি করে আপনাদের প্র্যাকটিক্যাল করবে। করতে পারোনি যখন, তাহলে খালি খাতা ফেরত দিতে, কিন্তু এইরকম করে নষ্ট করলে কেন? ইচ্ছে করে করেছি, যাতে পরবর্তীতে আমাকে দিয়ে প্র্যাকটিক্যাল করানোর কথা ভুলেও মনে না আনেন। তোমার বিরুদ্ধে কিন্তু আমি এমন ব্যবস্থা নিতে পারি জানো। আপনি কি ব্যবস্থা নেবেন? নিব তো আমি। এখন সোজা প্রিন্সিপালের রুমে যাব, তারপর আপনি যা যা করেছেন আমার সাথে তা তো বলবোই, সাথে বানিয়ে বানিয়ে এক্সট্রা কিছু জুড়ে দিব। সাথে এটাও বলবো যে আপনি আমাকে র্যাগিং করেছেন। আপনারা যা করেছেন আমার সাথে তা র্যাগিংয়ের পর্যায়ে পড়ে। আর এই কলেজে কোনো সিনিয়র র্যাগিং করলে তার কঠোর শাস্তি হয়, সে কলেজের ভিপি হোক কিংবা সাধারণ কোনো ছাত্রছাত্রী, তা কিন্তু দেখা হয় না। আপনারা নিশ্চয়ই তা আমার থেকে ভালো জানেন। আমি চললাম প্রিন্সিপালের কাছে বিচার দিতে। ভিপি পদটা হারানোর জন্য তৈরি থাকেন। চল রে তন্নি, আমার অনেক কাজ আছে। আমার কথা শুনে রৌনক ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, যা বলো তাতে আমার কি? আমি কি প্রিন্সিপালকে ভয় পাই নাকি? আপনি প্রিন্সিপালকে ভয় পান না? একটুও না। প্রিন্সিপাল আমার কিচ্ছু করতে পারবে না, ওদের এখানে কোনো হাত নেই। রৌনকের কথা শুনে আমি হতাশ হলাম। ঠিকই তো, প্রিন্সিপাল ওদের কি বলবে? ভিপি তো নির্বাচিত হয় ছাত্রদের ভোটে। হঠাৎ আমার মনে হলো বর্তমানে কলেজের ভিপি পদে তো যুবরাজ ভাইয়া আছে, আর সে অ্যাক্সিডেন্ট করায় রৌনককে সাময়িক সময়ের জন্য ভারপ্রাপ্ত ভিপি করা হয়েছে। যদি যুবরাজ ভাইয়ার ভয় দেখাই তাহলে কাজ হবে, কারণ যুবরাজ ভাইয়া নাকি তার সুস্থতা হওয়া অবধি রৌনককে ভিপি দিতে বলেছে। আর ছাত্র সংগঠন মিটিং ডেকে প্রত্যেকটা সদস্যের মত নিয়ে রৌনককে ভিপি বানিয়েছে। আমাকে চুপ থাকতে দেখে শয়তানি হাসি দিয়ে দিয়ে ভুরু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি চুপ হয়ে গেলেন যে মিস জগরুটে? প্রিন্সিপালের কাছে বিচার দিবেন না? হুম হুম। আমিও একটা শয়তানি হাসি দিলাম। তা দেখে রৌনক চোখ মুখ কুঁচকে ফেলল। তারপর খুশি মনে বললাম, প্রিন্সিপালকে বিচার দিলে তো কিছু হবে না, তার চেয়ে বরং যুবরাজ ভাইয়াকে বিচার দিব। তার অবর্তমানে আপনি র্যাগিং করে তার পদটাকে কুলুষিত করছেন। আমার জানা মতে ভাইয়া তার রেপুটেশন নিয়ে অনেক সচেতন। কেউ তার অবর্তমানে তার পদটাকে কুলুষিত করবে আর তিনি নিশ্চয়ই সহ্য করবে না। আমার তায়াং ভাইয়ার সাথে যুবরাজ ভাইয়ার অনেক ভাব, আমিও সেই ভাবের সদ ব্যবহার করব। আমার কথা শুনে সবাই আঁতকে উঠল। নিমেষে রৌনকের মুখের রাগ হাওয়া হয়ে ভয়ে পরিণত হলো। সাথের আন্ডা বাচ্চাগুলো বেশ ভয় পেয়ে গেল। ওদের ভয় দেখে আমি আরো দ্বিগুণ সাহস পেয়ে গেলাম।
ওদের এক একটার মুখ দেখে শয়তানি হাসি দিয়ে তন্নির হাত ধরে উল্টো দিকে রওনা দিলাম। দুপা এগুতেই রৌনক আমার সামনে এসে ভয়ার্ত কণ্ঠে বলল, বোন, আমার এই সর্বনাশটা করিস না। যুবরাজ ভাইয়ের কাছে বিচার দিও না। তুমি বিচার দিলে আমাকে অনেক বকবে। ভাইয়া আমাকে ওয়ার্নিং দিয়েছে, আমি যদি আম, আমার নামে আরেকটা নালিশ যায় তাহলে আমার খবর আছে। প্লিজ বোন, তুমি তুমি আমার কথা শোনো। আমি আমি কখনো তোমার সাথে লাগতে যাব না। তাও তুমি তুমি কমপ্লেনটা করো না। আমি খুশি মনে ভুরু নাচিয়ে জিজ্ঞেস করলাম, আমাকে দিয়ে আবার প্র্যাকটিক্যাল করাবেন নাকি? রৌনক মুখটাকে কালো করে আমাকে উত্তর দিল, সাইরা দেব বোন, কাইন্দা বলছে। আরেকবার তো দূরে থাক, জীবনে প্র্যাকটিক্যাল খাতা নিয়ে তোমার সামনে আসবো না। তন্নি আমাকে খোঁচা দিয়ে বলল। এত করে যখন বলছে বিচার দিও না নোভাপু। আমি তন্নির দিকে তাকিয়ে রাগী গলায় বললাম, এই তোরা তো জ্বালা কেন রে? আমার জ্বলবে কেন? আমি তো এমনি বলছিলাম। তাহলে চুপ করে দাঁড়িয়ে থাক। এমন করো কেন? আবার কথা বলিস? তন্নির দিকে একটা ক্রূর দৃষ্টি নিক্ষেপ করে রৌনকের দিকে তাকিয়ে একগাল শয়তানি হাসি দিয়ে বললাম, এত করে যখন বলছেন তাহলে তো বিচারটা না দিলেই ভালো হয়। আচ্ছা, আপনি যখন আপনার ভুল বুঝতে পেরেছেন তাহলে আমি আর বিচার দিব না। তবে এর বিনিময়ে আমাকেও কিছু টাকা দিতে হবে। আমার টাকা লাগতো না, কিন্তু এত কষ্ট করে প্র্যাকটিক্যাল খাতা কমপ্লিট করে দিলাম, তাই তার পারিশ্রমিক দিলেই হবে। রনক ব্যস্ত ভঙ্গিতে পকেট থেকে মানিব্যাগ বের করে ভেতরটা খুলতে খুলতে বলল, কত লাগবে তোমার? 500 দিলে চলবে? 500তে কাজ হবে না, 1000 লাগবে। রনক চমকে কিছুটা জোরে চেঁচিয়ে বলল, 1000? জি 1000। 1000 দিলে আমি যুবরাজ ভাইয়ার কাছে বিচার দিব না, নয়তো এই যে গেলাম। আমি পেছন দিকে ঘোরার আগেই রনক মানিব্যাগ থেকে 500 টাকার দুটো নোট আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, আরে না না, তোমার কোথাও যেতে হবে না। এ নাও তোমার টাকা। আমি নোট দুটো হাতে নিয়ে উল্টো পাল্টায় জিজ্ঞেস করলাম, জাল নোট না তো? একটাও না, তুমি চেক করে দেখতে পারো। আচ্ছা ঠিক আছে, আপনি যখন খুশি হয়ে আমাকে প্র্যাকটিক্যাল করে দেওয়ার পারিশ্রমিক দিয়েছেন, আমি কি না করতে পারি বলেন? আর নিশ্চিন্তে থাকেন, আমি যুবরাজ ভাইয়ার কাছে কিছু বলবো না। কি আসবেন আবার আমার সাথে লাগতে? যদি আবার আসেন তাহলে আমি কিন্তু সত্যি বিচার দিব। আমি বোন, তোমার হাতে ধরি, পায়ে ধরি। আজকের থেকে তুই তুই আমার বড় বোন না। আমি ভুলও তোমাকে দিয়ে কোনো কাজ করাবো না, বরং তোমার থেকে 10 হাত দূরে থাকবো। যে থ্রেট তুমি দিয়েছো, আর আমার পকেট খালি করছো, আমি তোমার থেকে দূরত্ব বজায় রাখবো। ওই শাওন মাহিম, চল এখান থেকে। আমার মাথা ঘুরতেছে। আর কিছুক্ষণ সময় এখানে থাকলে আমি অজ্ঞান হয়ে যাবো। রনক ওর সাঙ্গপাঙ্গদের কথাগুলো বলে এখান থেকে দ্রুত কেটে পড়তে নিলেই আমি রনককে ডেকে উঠলাম, এই যে মিস্টার রনক। জি আপু। বড় বোন বানালেন আর তাকে সম্মান না করেই চলে যাচ্ছেন? মানে বুঝলাম না আপু। সালাম কে দেবে? কিন্তু তুমি তো আমার ছোট। একটু আগে আমাকে বড় বোন কে বানালো? তাছাড়া সালাম ছোট বড় সবাইকে দেয়া যায়। ওহ, ভুলে গিয়েছিলাম। জোরে সালাম দেন, দিতেই হবে। না দিলে কিন্তু যুবরাজ ভাইয়ের কাছে বিচার দিব। আবার ব্লকমেল। জলদি সালাম দেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। বেঁচে থাকো বৎস। এখন থেকে যখন যেখানে আমায় দেখবেন তখনই সালাম দিবেন। কেন? দিতে বলছি দিবেন, এত কথা তো শুনতে চাইনি, নয়তো কিন্তু আমি ভাইয়ার কাছে বিচার দিব। আর আমাকে কিন্তু যুবরাজ ভাইয়া চিনে, আমি বিচার দিলে ভাইয়া সব বিশ্বাস করে নিবে। মারলাম একটা ঢপ, আমাকে যুবরাজ ভাইয়া চিনে না। ভাইয়ার কাছে গিয়ে যদি বলি আমি অন্য কলেজের স্টুডেন্ট, তাও বোধহয় বিশ্বাস করে নিবে, কারণ স্কুল কলেজের সবাই শুধু দুই টাইপের স্টুডেন্টদের চিনে, এক ক্লাসের টপার স্টুডেন্টদের, দুই ক্লাসের সবচেয়ে বাজে স্টুডেন্টদের। আর মাঝামাঝি যারা থাকে তাদের কোনো কারণ ছাড়া খুব কমই চিনে তারা। আমি হলাম ওই মাঝামাঝি ধরনের স্টুডেন্ট, তাই আমাকে সবাই চিনেও না ভালো মতো। রৌনক আমাকে উদ্দেশ্য করে বলল, আমি কি যাব?
ঠিক আছে, যান এবার। আমি বলতে দেরি, কিন্তু রৌনকের কোনো রকম সেখান থেকে কেটে পড়তে দেরি না। আমি হাসতে হাসতে পেট ধরে বসে পড়লাম। আজ বেচারাদের আচ্ছা শিক্ষা দেওয়া হয়েছে। তন্নি আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি সেদিকে ভ্রুক্ষেপ না করে হাতের 500 টাকার নোট দুটোয় গাঢ় করে একটা চুমো খেলাম। এই না হলে কি অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্ট? সব জায়গায় বিজনেস খুঁজে নেই। এত কিছু হয়ে ভালোই হয়েছে, মাস থেকে আমার 1000 টাকা লাভ হলো। অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্ট বলে কথা, লাভ লোকসানের হিসাব যদি না করি তাহলে কীরকম অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্ট হলাম? একটি হারানো বিজ্ঞপ্তি। আমার সহজ সরল মনটা কোথায় জানি হারিয়ে গেছে। মনটার রং ছিল সাদা, মনে ছিল সীমাহীন ভালোবাসা। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি আমার মনটা পেয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক আমার সাথে যোগাযোগ করুন। সদর দরজা দিয়ে ঢুকে মাইকের মতো চেঁচিয়ে বিজ্ঞপ্তি দিতে দিতে আসছিলাম। চাঁদ থেকে মাত্রই ফিরছি, খালামণি আস্ত ধনিয়া রোদে দিয়ে আসতে বলেছে, তাই ছাদে গিয়েছিলাম। ভেতরে ঢুকতেই চোখ ছানান ভরা। তায়াং ভাইয়া আর তার দুই বন্ধু সোফায় বসে আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। তারা দুজন হলো ইমরান হাশমি ভাইয়া আর এনজিও সংস্থা। ভাইয়ার বন্ধুদের আসার নির্দিষ্ট একটা সময় আছে, হয় সকাল 8টার দিকে আসবেন, নয়তো দুপুরে খাবার আগে কিংবা পরে। তবে এনাজের জন্য কোনো সময় বাধা নেই, সে যখন খুশি তখন আসতে পারবে। তায়াং ভাইয়ার জানে জিগার দোস্ত বলে কথা। আমি তাদের দেখে বেশ লজ্জায় পড়ে গেলাম। ইস, কি না কি ভাবছে তারা। হাতে থাকা বড় প্লাস্টিকের থালাটা দিয়ে মুখ ঢেকে ফেললাম। দ্রুত তাদের পাশ কাটিয়ে যেতে নিলেই তায়াং ভাইয়া গভীর গলায় বলল, তোর মন আবার কোথায় হারিয়ে গেল? কেউ কি চুরি করে নিয়েছে নাকি? যদি কেউ চুরি করেও তাহলে সে শয়তানি বুদ্ধি ছাড়া আর কিছু পাবে না। তা চোরটা কে? আমি থালা সরিয়ে শুধু চোখ দুটো বের করলাম, তারপর রাগী চোখে তায়াং ভাইয়ার দিকে তাকিয়ে বললাম, এমনি বলছিলাম, আমার মন কোথাও হারায়নি। আর এই নোভার মন চুরি করা এত সোজাও নয়। এনাজ মুচকি হেসে তায়াং ভাইয়াকে উদ্দেশ্য করে বলল, টিডি পোকার মন কে চুরি করবে তায়াং? সারাদিন লাফাতে লাফাতে দিন যায়, ওকে কেউ ধরে রাখতে পারলে না চুরি করবে। তার চেয়ে দেখগা কোথায় লাফাতে গিয়ে ফেলে রেখে এসেছে। এবার যে পেয়েছে সেবার দিলেই হয়। এনজিও সংস্থা ভালো হবে না কিন্তু। উচিত কথা বললে সবারই গায়ে ফোসকা পড়ে যায়। তা মিস টিডি পোকা, মনটা হারালেন কোথায়? ঘাসে নাকি রাস্তায়? আমি খুঁজে পেলে কিন্তু দিব না, আমার কাছে রেখে দিব। ইমরান ভাইয়া এনাজের পিঠে জোরে চাপড় মেরে বলল, কি দোস্ত, হাব ভাব তো ভালো থাকছে না, ঘটনা কি? এনাজ বলল, কোনো ঘটনা নেই দোস্ত। টিডি পোকার মন পেলে বয়ামে ভরে রাখতাম, আর মনটারে ওয়াশ করে তার থেকে সব শয়তানি বুদ্ধি করে ফেলতাম। একবার শুধু হাতে তো পাই, তারপর কি করে সোজা করতে হবে তা আমি দেখে নেব। ইমরান ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল, তা নোবা, মনটা কোথায় হারিয়ে ফেলছ? আমাদের এনাজের মাঝে নাকি? আমাদের এনাজ তো সেই কবে তো। ইমরান ভাইয়া পুরো কথা শেষ করার আগেই এনাজ তার মুখ চেপে ধরল। আমি তাদের কাণ্ড দেখে চোখ মুখ কুঁচকে তার দিকে তাকালাম। এনাজ ইমরান ভাইয়ার মুখ ছেড়ে মাথায় একটা মৃদু থাপ্পড় মেরে ওকে চোখের ইশারায় কি জানি বলতে মানা করলো। আমি কিছুই বুঝলাম না। তায়াং ভাইয়া মুখ টিপে হাসছে। আমি ইমরান ভাইয়াকে জিজ্ঞেস করলাম, কি বলতে চাইছিলেন ইমরান হাশমি ভাইয়া? ইমরান ভাইয়া একবার তায়াং ভাইয়ের দিকে তাকিয়ে আরেকবার এনাজের দিকে তাকালো। এনাজ ঠোঁটে আঙুল দিয়ে তাকে চুপ করতে বলছে। আমি বেকুবের মতো তিনজনের দিকে তাকিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করছি, কিন্তু আমি ব্যর্থ হলাম। তাই তাদের জিজ্ঞেস করলাম, আপনারা একে অপরকে ইশারা করে কি বলতে মানা করছেন? ইমরান ভাইয়া সবগুলো দাঁত দেখিয়ে হেহে করে হেসে বলল, কিছু না। জলদি বলেন ইমরান হাশমি ভাইয়া, আপনারা আমার থেকে কিছু তো একটা অবশ্যই লুকাচ্ছেন। আমার নাম ইমরান হোসেন, হাসমি নয় রে বোন। তুমি আমার নামটা 13টা বাজিয়ে দিলা। আপনার চেহারা আমার কাছে ইমরান হাশমির মতো লাগে, তাই আমি এই নামে ডাকি। কথাটা বলেই মুখ টিপে হাসতে লাগলাম। আমার হাসির সাথে এনাজ ও তায়াং ভাইয়াও যুক্ত হলো। ইমরান ভাইয়া আমাদের সবার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো। আমরা কেউ সেটা গায়ে মাখলাম না। ইমরান ভাইয়া ও এনজিও সংস্থা দুজনেই তায়াং ভাইয়ার অনেক বিশ্বস্ত।
তাই তায়াং ভাইয়া এখনো আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে দিয়েছে। অন্য কেউ থাকলে তায়াং ভাইয়া কবেই এক রাম ধমক দিয়ে এখান থেকে বিদায় করতো। খালামণি কিচেন থেকে ডাকতেই আমি সেদিকে দৌড়ালাম। ছোট 3টা রুম, একটা ছোট ড্রয়িং রুম, একটা কিচেন নিয়ে তায়াং ভাইয়াদের ছোট ফ্ল্যাট। এখানে গত কয়েক বছর ধরে তারা ভাড়া থাকে। এক রুমে তায়াং ভাইয়া, আরেক রুমে খালামণি, আর তন্নির রুমে আমি ও তন্নি থাকি। প্রত্যেকটা রুমে অ্যাডজাস্ট করা বাথরুম। তন্নি ও তায়াং ভাইয়ার রুমে ছোট করে বারান্দা আছে। খালু প্রবাসে থাকে। সবাই কত করে বলে এই বয়সে আর বিদেশে থাকতে হবে না, কিন্তু তিনি শুনেন না। বলেন তায়াং ভাইয়ার একটা গতি করে তারপর দেশে আসবেন। গতকাল শুনলাম তায়াং ভাইয়া ও এনাজ ভাইয়া পার্টনারশিপে ব্যবসা শুরু করবে, কিন্তু কিসের ব্যবসা তা জানি না। কলেজ থেকে ফিরে দুপুরে না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। প্রচুর মাথা ব্যথা উঠেছিল, আর আমার মাথা ব্যথার ঔষধ একমাত্র ঘুম। পুরো রুম অন্ধকার করে ঘন্টাখানেক ঘুমালে আমার মাথা ব্যথা কমবে। মাথা ব্যথা হলে আমাকে কেউ ডাকে না, কারণ ঘুম পরিপূর্ণ না হলে আরও বেশি মাথা ধরে। বারান্দার দরজাটা হালকা করে ভেজানো ছিল, যার কারণে পরন্ত বিকেলের চিকচিক করা উপচে পড়া রোদ অবাধ্য হয়ে আমাদের রুমে ঢুকে পড়েছে। সেই আলোতেই জেগে উঠে গেছি। আমার ঘুম ভাঙতে এতটুকু আলোতেই যথেষ্ট। পাশে তাকিয়ে দেখি তন্নিও ঘুমে। মাথাটা অনেকটা ঝিমঝিম করছে। আসরের নামাজ পড়ে কিচেনে চলে গেলাম। গিয়ে দেখি খালামণি এঁটো থালা বাসনগুলো পরিষ্কার করছে। আমাকে দেখে বলল, মাথা ব্যথা কমেছে? অনেকটা কমেছে, কিন্তু এখনো ঝিমঝিম করছে। খাবার খেয়ে একটা ঔষধ খা, দেখবি ভালো লাগবে। ঔষধ খেতে ভালো লাগে না। ভালো না লাগলেও খেতে হবে তো। আমার গলায় বেঁচে থাকে খালামণি। পিঠে 2-4 ঘাত দিলে এমনি গলা থেকে নেমে যাবে। তুমিও আম্মুর মতো কথা শুরু করলে। যাও, কথা নেই তোমাদের সাথে। আমি ঠোঁট ফুলিয়ে অন্যদিকে ঘুরতেই খালামণি ফিক করে হেসে উঠল। আমি তার দিকে কপাল কুঁচকে তাকালাম। খালামণি ঠোঁটের কোণায় হাসি রেখেই বলল, সেই ছোটবেলার মতো করিস এখনো। আমি খালামণিকে পেছন থেকে জড়িয়ে ধরে বললাম, আমি তো এখনো তোমাদের কাছে ছোটই। যদি ছোট না হতাম তাহলে কি এত বড় ভুলটা করতে যেতাম বলো? এখন ভেবে দেখি কত বড় বোকামি করতে গিয়েছিলাম, তাও একজন বেঈমান মানুষের জন্য। আমার কথা শুনে খালামণির মুখটা অন্ধকারে ছেয়ে গেল। কিছুটা রুক্ষ স্বরেই বলল, বাদ দে এসব কথা, যা চলে গেছে তাতেও গেছি। নিশ্চয়ই তোর জন্য এর থেকে 1000 গুণ ভালো কিছু আছে। এগুলো আমার বিষাক্ত অতীত খালামণি। আমি চাইলেও ভুলতে পারি না। এখনো মাঝরাতে মনে হলে আঁতকে উঠি। খালামণি হাতের কাজগুলো রেখে আমার 2 বাহু ধরে আমাকে তার বরাবর ঘুরালো। তারপর এক হাতে আমার গালে রেখে বলল, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তুই না সবসময় এই কথাটা বলিস, তাহলে এখনো কেন পুরাতন নিয়ে পড়ে আছিস? সারাদিন তো দুষ্টুমি ফাইজলামিতে নিজেকে ব্যস্ত রেখে তো সব ভুলে থাকি, কিন্তু মাঝে মাঝে মনে এলে নিজের মধ্যে থাকি না আমি। সব ঠিক হয়ে যাবে, আল্লাহর ওপর ভরসা রাখ। তাই যেন হয় খালামণি। নে এবার ভাত খেয়ে ঔষধ খা। আমি খালামণির সামনে থেকে সরে চুড়োয় ছোট পানির পাতিল বসাতে বসাতে বললাম, এখন ভাত খেতে ইচ্ছে করছে না, এক মগ কফি খাবো। ভাত খেয়ে তারপর খা। পরে ভাত খাবো, এখন কফি খেয়ে নেই, তাতে যদি মাথাটা একটু ঠিক হয়। তোর যা ইচ্ছে হয় কর, আমার কথা তো শুনিস না। 3 ভাই বোন নিজেদের মন মতো চড়িস। কফির মগ নিয়ে এখানে তাইংয়ের রুমের শোকেজের মধ্যে পাবি, সেখানে থেকেই নিয়ে আসিস। কেন মেডসেফে ছিল না একটা? সেটা সেদিন ধুতে গিয়ে ডাট ভেঙে ফেলেছি, তাই তো নতুন নিয়ে আসতে বললাম। আচ্ছা তাহলে নিয়ে আসি। তায়াং ভাইয়ের রুমের সামনে গিয়ে দেখলাম দরজা ভিড়ানো। গুটি গুটি পায়ে দরজাটা হালকা খুলে কচ্ছপের মতো মাথা ভেতরে ঢুকিয়ে দেখলাম খাটের উপর উপর হয়ে কেউ শুয়ে আছে। সে নিশ্চয়ই ঘুমে। তার মানে এখন আমাকে চোরের মতো ভিতরে প্রবেশ করে খুব সাবধানে শোকেজ খুলে মগ বের করতে হবে। খুব সাবধানে পা টিপে টিপে ভেতরে ঢুকলাম। তারপর যথাসম্ভব শব্দ না করে শোকেজ খুললাম, কিন্তু শোকেজ খোলার পরে ঘটল বিপত্তি।
ভেতর থেকে শো করে উড়ে একটা তেলাপোকা বের হলো। সেটা গিয়ে উড়ে বসলো উপর হয়ে শুয়ে থাকা মানুষটার পিঠের উপর। এটাকে এখন না মারলে তো কাঁথা বালিশ কিংবা জামা কাপড় কেটে ফেলবে, তাই আমি পা টিপে টিপে তার দিকে এগিয়ে গেলাম। মানুষটা তায়াং ভাইয়া নয়, গালের চাপ দাড়ি দেখে বুঝলাম এনজিও সংস্থা। পাশ থেকে বালিশটা নিয়ে ধরাম করে তার পিঠের ওপর সেখানে তেলাপোকা বসেছে সেখানে দিলাম এক বাড়ি। বেচারা শব্দ করে ধরফর করে উঠে বসতে নিলে আমি তাকে থামিয়ে দিলাম। প্লিজ প্লিজ উঠবেন না, একটা তেলাপোকা। বেচারা আর উঠল না। আমি ততক্ষণে বালিশ ছেড়ে তেলাপোকা খোঁজার মিশনে নেমেছি। তেলাপোকাটাকে খুঁজে পাচ্ছি না, তাই এদিক সেদিক খুঁজে এনাজের পাশে গিয়ে এক হাতে ওর টি শার্ট তুললাম। আমি আসলে দেখতে গিয়েছিলাম তার শরীরের ভেতরে তেলাপোকাটা ঢুকেছে কিনা। এনার চোখ মুখে বিস্ময় নিয়ে আমারও পেছনে ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালো। তেলাপোকার পায়ের মতো কিছু একটা দেখতেই আমি টি শার্ট ছেড়ে আবারও বালিশ নিয়ে একের পর এক এনাজের পিঠে বাড়ি দিতে লাগলাম। এনাজ চেঁচিয়ে বলল, টিডি পোকা, কি করছো? আমার লাগছে তো। আউস, ও মাগো। তার কথায় আমার হুঁশ ফিরল। আসলে যে বালিশটা দিয়ে এতক্ষণ একের পর এক বাড়ি মারছিলাম সেটা অনেক শক্ত। এটা দিয়ে ব্যথা পাওয়াটা স্বাভাবিক। আমি বাড়ি থামিয়ে এক হাত মুখে দিয়ে বিস্মিত চোখে এনাজের দিকে তাকালাম। এনাজ পিঠে হাত দিয়ে বলল, আমার পিঠ। আটার ডো পেয়েছো নাকি? এত জোরে কেউ বাড়ি দেয়? এদিক সেদিক তাকিয়ে দেখলাম তেলাপোকা নিচের ফ্লোরে ঘাপটি মেরে বসে আছে। আর এতক্ষণ আমি শুধু শুধু বেচারার উপর বালিশ অভিযান চালিয়েছি। বালিশটাকে ছুঁড়ে ফেলে সেখান থেকে পালাতক আসামি হলাম। এখানে আর আমি নেই। পরের দিন সকাল থেকে আকাশটা আজ ঘন আঁধারে ঢেকে আছে। মনে হচ্ছে এই বুঝি ঝুপঝাপ করে বৃষ্টি নেমে গেল। তন্নি আজ কলেজে আসেনি। ওর সকালে একটু মাথা ধরেছিল, সেই ছুতোতে সে আজ কলেজ ফাঁকি দিয়েছে। আমিও দিতে পারতাম, কিন্তু মন সায় দিল না। সামনে এক্সাম, তাই একটু পড়াশোনা নিয়ে সিরিয়াস হয়েছি। কলেজ ছুটি হয়েছে আরও মিনিট 10 ধরে। হেঁটে গেট পার হতে না হতেই শুরু হলো ঝুম বৃষ্টি। বৃষ্টির তোড়জোড়ে পাশের এক দোকানের ছাউনির নিচে দাঁড়ালাম। আকাশের এই অবস্থা দেখেও ছাতা আনেনি। ছাতা আনতে আমার ভীষণ বিরক্ত লাগে। বৃষ্টি না হলে ছাতার বোঝা বইতে হয়, তাই আমার কাছে ছাতা নামক বস্তুটা অসহ্যকর। আশেপাশের দোকানগুলোও বন্ধ। এই বৃষ্টিতে রিক্সা তো জীবনেও পাওয়া যাবে না, তাই বোর হয়ে বৃষ্টি থামার অপেক্ষা করতে লাগলাম। ভেবেছিলাম তুমি ছাড়া জীবন চলবে না, সত্যি বলছি তোমায় এখন মনে পড়ে না। কার জন্য কারো জীবন থেমে থাকে না, সত্যি বলছি তোমায় এখন মনে পড়ে না। ভেবেছিলাম তুমি ছাড়া জীবন চলবে না, আমার জায়গায় বসিয়েছ অন্য কাউকে যেমন, তোমার জায়গাও দিয়ে দেব অন্য কাউকে তেমন। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, ভেবেছিলাম তুমি ছাড়া জীবন চলবে না, সত্যি বলছি তোমায় এখন মনে পড়ে না। ভাবে না যে আমায় নিয়ে তার কথা কেন ভাববো, যার কাছে প্রেম ছেলে খেলা তার প্রেমে কেন ভাসবো। ভাবে না যে আমায় নিয়ে তার কথা কেন ভাববো, যার কাছে প্রেম ছেলে খেলা তার প্রেমে কেন ভাসবো। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, ভেবেছিলাম তুমি ছাড়া জীবন চলবে না।
সত্যি বলছি তোমায় এখন মনেও পড়ে না, ভেবেছিলাম তুমি ছাড়া জীবন চলবে না। সম্প্রতি জনপ্রিয় হওয়া এই গানটা পাশের কোথাও জোরে বাজছে। আশেপাশে তাকিয়ে সেই উৎস খুঁজতে লাগলাম। একসময় খুঁজেও পেলাম আমার থেকে 7-8 হাত দূরে একটা কলেজে পড়ুয়া ছেলের মোবাইলে গানটা বাজছে। বৃষ্টির বেগ কমে আসায় আর ছেলেটা বেশি একটা দূর না হওয়ায় গানের প্রত্যেকটা শব্দই আমি শুনতে পেয়েছি। অদ্ভুতভাবে এই গানের সাথে আমার জীবনেরও মিল আছে। পাশ দিয়ে কলেজের একটা ছেলে ও একটা মেয়ে একসাথে এক ছাতার তলে আমাকে সাইড কাটিয়ে চলে গেল। তা দেখে আমার বিষাক্ত অতীত মাথাচাড়া দিয়ে উঠল। তার সাথেও দেখা হয়েছিল আমার এই বৃষ্টির দিনে। একসময় বৃষ্টি খুব পছন্দ থাকলেও এখন প্রচুর বিরক্ত লাগে। বৃষ্টি দেখলেই অতীতগুলো চোখে ভাসে। হ্যাঁ, আমিও প্রথম ভালোবাসার সান্নিধ্য গিয়েছিলাম, কিন্তু কে জানতো সেই ভালোবাসাই আমার জন্য কাল হয়ে দাঁড়াবে। কে বা জানতো আমি এক বেঈমানকে মন দিয়ে বসেছিলাম। উপর দিয়ে আমি একটা হাসি খুশি প্রাণোচ্ছল মেয়ে, যে কিনা সবাইকে মাতিয়ে রাখে, কিন্তু ভেতরে আমি ব্রোকেন, পুরো ভেঙে চুরে গেছি। কোনো কিছুর অস্তিত্ব নেই। তার খবর কি কেউ রাখে? তবে একজনের কারণে আমি পুরো পুরুষ জাতিকে দোষারোপ করি না। যদি পুরো পুরুষ জাতিকে দোষারোপ করি তাহলে আমার বাবাকে, তায়াং ভাইয়াকেও দোষারোপ করা হবে। কিন্তু তারা তো আমার নতুন করে বেঁচে থাকার কারণ। হুট করে কেন যে আবার অতীতটা মনে এলো? যেই বিষাক্ত অতীতের কারণে আমি আজ আমার পরিবার থেকে এত দূরে, আমার প্রিয় গ্রাম, প্রিয় পরিবেশ থেকে দূরে। আবার কেন সেই অতীত মনে হচ্ছে আমার? চোখ দুটো টলমলো করে উঠল। হঠাৎ আমার মুখের সামনে এসে একজন তার ছাতাটা ঝাড়া দিল। ছাতায় থাকা পানির বিন্দু বিন্দু আমার মুখে ছিটে আসতেই আমার সম্বিত ফিরল। সে ছাতাটা ঝাড়া দিয়ে আমাকে বলল, কি মিষ্টি বোকা, কি এত ভাবছো? কতক্ষণ ধরে তোমার পাশে এসে দাঁড়িয়ে আছি। তোমাকে কয়েকবার ডাকলাম, তাও সাড়া নেই। নিষ্পলক চোখে তাকিয়ে দেখলাম এনজিও সংস্থা। অন্য সময় হলে এতক্ষণে ঝগড়া বাঁধিয়ে ফেলতাম, কিন্তু এখন সেই মুডে নেই আমি। আমাকে চুপ করে থাকতে দেখে এনাজ বলল, কি ব্যাপার, কথা বলছো না যে? মন খারাপ? আমি তার দিক থেকে চোখ সরিয়ে ছোট করে উত্তর দিলাম, না। আমার তো মনে হচ্ছে তোমার মন খারাপ। বললাম তো কিছু হয়নি। কি হয়েছে আমাকে বলতে পারো? আপনার তো ছাতা আছে, তাহলে আপনি এখানে কেন এলেন? কথা ঘুরিয়ে ফেললে? আমি কিছু জিজ্ঞেস করেছি? দেখলাম তুমি একা একা এখানে দাঁড়িয়ে আছো, তাই চলে এলাম। আপনি হঠাৎ কলেজে? কিছু কাগজ তুলতে এসেছিলাম। তাছাড়া একটা কাগজে প্রিন্সিপাল স্যারের একটা সিগনেচার লাগবে, তাই এসেছিলাম। তোমার ছাতা কোথায়? আমার ছাতা আনতে ভালো লাগে না। এটা কোনো কথা হলো? হ্যাঁ হলো। প্যারামি করছো? বলতে পারেন হ্যাঁ। আচ্ছা চলো একসাথে চা খাই, নাকি তাতেও সমস্যা হবে? ইচ্ছে করছে না। তোমাকে এতটা মন মরা ভালো লাগে না। তোমাকে হাসি খুশি প্রাণোজ্জ্বল দেখতে ভালো লাগে। তুমি প্লিজ সবসময় হাসি খুশি থেকো। একটা মানুষ কখনো একরকম থাকতে পারে না, তা কি জানেন আপনি? হ্যাঁ জানি, তবে চেষ্টা করলে মানুষ সবই পারে। না চেষ্টা করলে পারে না, ভালো থাকার অভিনয় করলে পারে। হয়েছে, সেসব কথা বাদ দাও এখন। চলো চা খাই। আপনার মনে হয় চা অনেক পছন্দ? হ্যাঁ অনেক। আমি কোনো উত্তর দিলাম না। গুটি গুটি পায়ে তার সাথে সামনের দিকে যেতে লাগলাম। পাশের ছোট্ট টং দোকানটা পলিথিন দিয়ে আটকে রেখে দোকানি ভেতরে ঘাপটি মেরে বসে আছে। এদিকটায় ততটা খেয়াল করিনি বলে দেখিনি। ভেতরে গিয়ে একটা বেঞ্চিতে বসলাম আমরা দুজন। দোকানি যখন চায়ের কাপে চামচ নেড়ে সব কিছু মিশ্রিত করছিল, তখন কাপ ও চামচের সাথে লেগে যে টুংটাং শব্দ হচ্ছিল, আমি মুগ্ধ হয়ে তা শুনছিলাম। নিস্তব্ধ পরিবেশে বৃষ্টি পড়ার শব্দের সাথে এই টুংটাং শব্দটা আরো বেশি আকর্ষণীয় লাগছিল।
চায়ের কাপ দুটো দোকানে আমাদের দিকে বাড়িয়ে দিল। আমরা দুজন হাত বাড়িয়ে কাপ দুটো নিয়ে নিলাম। এনাজ চায়ের কাপে চুমুক দিয়ে আমার দিকে তাকালো। আমি আর চোখে তা খেয়াল করে বৃষ্টির দিকে তাকিয়ে চায়ে চুমুক দিলাম। কোনো কথা না বলে 2 কাপ চা খেয়ে দুইজন বেরিয়ে পড়লাম। ততক্ষণে বৃষ্টিও অনেক থেমে গেছে। ইনাজ আমাকে বলল, এখনই চলে যাবে? হ্যাঁ, রিক্সা পেলেই চলে যাব। কিছুক্ষণ একসাথে বৃষ্টি উপভোগ করি, চলো। আমার বিরক্ত লাগে। আমার সাথে উপভোগ করো, দেখবে ভালো লাগবে। তার কথার অবাধ্য হতে ইচ্ছে হলো না, তবে বুক চিরে একটা দীর্ঘশ্বাস বের হলো। সমান তালে বৃষ্টি বিন্দুগুলো ঝরে পড়ছে পিচ ঢালা রাস্তার উপর। সেদিকে দুজনের দৃষ্টি। এনাজ আমাকে চুপ করে থাকতে দেখে গলা ছেড়ে বলল, একটা প্রশ্ন করি, করেন। তোমার কাছে ভালোবাসা মানে কি? তার এই অদ্ভুত প্রশ্ন শুনে আমি তার দিকে তাকালাম। তাকাতেই চোখাচোখি হয়ে গেল। তার চোখের দিকে তাকিয়ে ভেতরে ভেতরে কেঁপে উঠলাম। চাহনিটা ঘায়েল করে দিবে আমায়, কিন্তু আমি তো ঘায়েল হতে চাই না। দ্রুত চোখ নামিয়ে নিচু স্বরে বললাম, ভালোবাসার তো অনেক উদাহরণ আছে, কোনটা দিব? তোমার যেটা ইচ্ছা। ভালোবাসা হলো একটা রাবার ব্যান্ডের মতো, যার দুপাশে দুজন ধরে থাকে। যদি কেউ একজন এক পাশ থেকে ছেড়ে দেয়, তাহলে অবশ্যই অপর পাশের জন আঘাত পাবে। যাকে আপনি ভালোবেসেছেন তাকে আঘাত দেয়া আর নিজের সাথে প্রতারণা করা দুটোই সমান। সত্যি ভালোবাসা রাবার ব্যান্ডের মতো, নয়তো সে এক পাশ ছেড়ে দিলে আমি তো আঘাত পেতাম না। তবে এক হিসেবে মনের ভেতর একটু শান্তি লাগে। আমাকে আঘাত দিয়ে সে নিজের সাথে প্রতারণা করেছে। আবার মাঝে মাঝে বুকটা কেঁপে ওঠে, আসলেই কি সে আমায় ভালোবেসেছিল? যদি ভালোবাসতো তাহলে তো এত বড় ধোঁকাটা দিতে পারতো না। এই উত্তরগুলো আমার জানা নেই, বরং উত্তর খুঁজতে গেলে আমি পাগল হয়ে যাই। বেঈমান মানুষটার উপর ঘৃণা হয়। এনাজের কোনো সারা শব্দ না পেয়ে তার দিকে তাকালাম। তাকিয়ে দেখি সে মুচকি হাসছে। নিশ্চয়ই আমার কথা শুনে হাসলো। তাকে হাসতে দেখে আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, হাসছেন যে? আমি কি কোনো ভুল উত্তর দিয়েছি? এনাজ আমার চোখের দিকে তাকিয়ে বলল, না, তুমি ঠিক বলেছ। তুমি এখানে দাঁড়াও, আমি পাশের রিক্সার গ্যারেজ থেকে আমার বাইকটা নিয়ে আসি। বৃষ্টি শুরু হচ্ছিল বলে সেখানে রেখে এসেছিলাম। আমি দ্রুত চোখ নামিয়ে মাথা নেড়ে সায় দিলাম। এই ছেলের চোখের দিকে তাকালে আমার ভেতরটা তোলপাড় শুরু করে দেয়। হৃৎপিণ্ডটা অনবরত লাফাতে থাকে। তখন ইচ্ছে করে হৃৎপিণ্ডটাকে খপ করে ধরে বন্দি করে রাখি, তাহলে হয়তো সব ঠিক হয়ে যাবে। এনাজ কিছুটা পথ ছেড়ে যে পেছনে তাকিয়ে আমাকে বলল, তোমাকে বাড়িতে পৌঁছেই দিব, তোমার কোনো সমস্যা নেই তো? এখন রিক্সা পাওয়া সম্ভব নয়, তাই আমি আর কোনো ভনিতা করলাম না। ডানে বামে মাথা নেড়ে না বললাম। এনাজ মুচকি হেসে বাইক নিয়ে আসতে গেল। বাইক নিয়ে মিনিট 3 মধ্যে চলে এলো। ছাতাটা আমার দিকে বাড়িয়ে দিতে বলল, বাইকে উঠে বসো, আর উঠে দয়া করে ছাতাটা মেলে নিও, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এখনো। তোমার তো আবার বৃষ্টির পানিতে অ্যালার্জি, এতটুকু বৃষ্টির পানি মাথায় পড়লে মাথা ব্যথা উঠে যাবে। আমি চমকে চোখ দুটো বড় বড় করে তার দিকে তাকালাম। এনাজ বাইকের আয়নার দিকে তাকিয়ে এক হাতে মাথা ঝাড়তে ঝাড়তে আমাকে বলল, এত অবাক হওয়ার কিছু নেই, তায়াংয়ের থেকে এসব জেনেছি। আমি স্বাভাবিক হয়ে বাইকে উঠে গেলাম। এক হাতে এনাজের কাঁধে আলতো করে হাত রেখে আরেক হাতে ছাতা মেলে ধরলাম। এনাজ সামান্য ঘাড় ঘুরিয়ে বলল, শক্ত করে ধরে বসো। বসেছি। আমার উত্তর শুনে এনাজ সামনের দিকে তাকিয়ে মুচকি হেসে বাইক স্টার্ট দিল। বাইক শো শো গতিতে ছুটে চলল বাসার উদ্দেশ্যে। মিনিট 10 মধ্যে আমরা বাসায় চলে এলাম। এনাজ বাইক থেকে নেমে আমাকে ছাতা দিয়ে ভেতরে অবধি পৌঁছে দিল। আমি মানা করেছিলাম, কিন্তু শোনেনি। এক ছাতার নিচে দুজন পাশাপাশি হাঁটার সময় আমার ভীষণ অস্বস্তি লাগছিল, যার কারণে তাকে বিদায় না দিয়ে দৌড়ে চলে এলাম রুমে। বারান্দায় দাঁড়িয়ে উকি মেরে দেখলাম এনাজ ছাতা মাথায় দিয়ে ধীর পায়ে বাইকের দিকে এগিয়ে যাচ্ছে।
আমার কেন জানি মনে হচ্ছে আমার জীবনে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে। নোভা, এই নোভা, যাবি আমাদের সাথে? যদি যেতে চাস তাহলে জলদি উঠ। সবেমাত্র চোখ দুটো লেগে এসেছিল, তার মধ্যে তায়াং ভাইয়া ডাকাডাকি শুরু করেছে। বিরক্তি সহকারে কপালের ওপর থেকে হাতটা সরিয়ে চোখ পাকিয়ে তায়াং ভাইয়ার দিকে তাকালাম। মেজাজ আমার অলরেডি বিগড়ে গেছে। আমার চাহনিতে তায়াং ভাইয়া একটুও ভ্রুক্ষেপ করলো না, বরং আবারও তাড়া দিয়ে বলল। ঘুমিয়ে গিয়েছিলি? কখন থেকে ডাকছি। এবার যেন মেজাজটা আরো বেশি চড়া হলো। বাঙালি কখনো কোনো কিছু সহজে বিশ্বাস করে না। ঘুম থেকে জাগিয়ে জিজ্ঞেস করে ঘুমিয়ে গেছি নাকি। যদি আপনি ঘুম থেকে উঠে বলেন ঘুমিয়ে গেছিলাম, কেন ডাকলে, তাহলে বিশ্বাস করবে। এখন আমার ইচ্ছে করছে তায়াং ভাইয়ার মাথায় যদি শক্ত কিছু দিয়ে আঘাত করতে পারতাম তাহলে মনটা শান্তি হতো। রাগ না দেখিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলাম, কি হয়েছে ভাইয়া, এত ডাকাডাকি কেন করছিস? আমি যে ঘুমিয়ে পড়েছি তা কি তোর চোখে পড়ে না? তায়াং ভাইয়া মুচকি হেসে বলল, এত তাড়াতাড়ি ঘুমোতে হবে না, মাত্র 8টা বাজে। এখন ঘুমিয়ে সারা রাত মোবাইল নিয়ে পড়ে থাকলে কপালে মার আছে। তার চেয়ে চল বাইরে থেকে ঘুরে আসি, তোর ফেভারিট ফুচকাও খাইয়ে আনবো। ভাইয়ের কথা শুনে চোখ দুটো আমার রসগোল্লা হয়ে গেল। এটা আমার ভাই তো, আমার বিশ্বাস হচ্ছে না। ওকে এতদিন খুঁচিয়ে খুঁচিয়েও রাতের বেলা বাইরে নিয়ে যেতে পারতাম না। কত বলেছি চল ভাইয়া ফুচকা খেতে যাব, কিন্তু ভাইয়া রাজি হতো না। সেখানে ও নিজে এসে বলছে বাইরে ঘুরতে নিয়ে যাবে। আমার বিশ্বাস হচ্ছে না, নিশ্চয়ই আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি। চোখ দুটো বড় বড় রেখেই আমি বললাম, ভাইয়া আমি শিওর এখন আমি স্বপ্ন দেখছি। তুই এসব কথা কখনো বলতেই পারিস না। আমি আগে নিজেকে চিমটি কেটে দেখি আমি বাস্তবে নাকি স্বপ্নে। তুই নিজে এসে এসব কথা বলছিস, আমার বিশ্বাস হচ্ছে না। কথাটা বলে নিজের গায়ে ছোট্ট একটা চিমটি কাটলাম। ব্যথা পেয়ে আগের থেকে দ্বিগুণ চোখ বড় বড় করে ভাইয়ার দিকে তাকালাম। আমি বাস্তবে আছি। তায়াং ভাইয়া আমার মাথায় মৃদু চাপড় মেরে বলল, যেতে চাইলে জলদি রেডি হো, নয়তো তোদের দুটোকে রেখেই আমরা চলে যাব। কে কে যাবো তায়াং ভাইয়া? তুই, আমি, তন্নি আর এনাস। এনজিও সংস্থাও আমাদের সাথে যাবে? কি? এনজিও সংস্থাকে? মানে তোর বন্ধু এনাজও আমাদের সাথে যাবে? হ্যাঁ যাবে। কেন, তোর কোনো সমস্যা? এনাজ আমাদের সাথে যাবে এই কথাটা শুনতেই আচমকা আমার ভেতরটা চমকে উঠল। শ্বাস প্রশ্বাসও ভারী হয়ে উঠল। এই ছেলেটার কথা শুনলে ইদানিং আমার কি জানি হয়। আমার মনে হয় আমি নিজের মধ্যে থাকি না, কিরকম একটা অস্বস্তিকর ফিলিংস হয়। কোথায় অন্য কারোর সময় তো হয় না। আমাকে ভাবনায় বিভোর দেখে তায়াং ভাইয়া আমার চোখের সামনে তুড়ি বাজিয়ে জিজ্ঞেস করলো, কিরে, কোথায় হারিয়ে গেলি? এনাজ গেলে কি তোর কোনো সমস্যা? না না, আমার সমস্যা হবে কেন? তাহলে এখন আর কথা বলিস না। যেতে চাইলে 10 মিনিটের মধ্যে রেডি হয়ে ড্রয়িং রুমে চলে আয়, নয়তো দুটোকে ফেলেই চলে যাব। মনে রাখিস, সময় কিন্তু মাত্র 10 মিনিট। আর হ্যাঁ, বোরকা পরবি, হিজাব বাঁধবি। এই দুটো করতে 10 মিনিটের বেশি লাগে না। তায়াং ভাইয়া চলে গেল। আমি নিষ্পলক চোখে তায়াং ভাইয়ার যাওয়ার পানে তাকিয়ে রইলাম। কি করে বলবো যে তার বন্ধুর আশেপাশে থাকলে আমার হার্টবিট বেড়ে যায়, আমি কোথায় জানি হারিয়ে যাই। কিন্তু আমি তো চাই না আর কারো মাঝে হারাতে। একবার ধাক্কা সামলিয়ে নিজেকে দাঁড়া করাতে পেরেছি, কিন্তু দ্বিতীয়বার তো পারবো না। নোভাবু কি কালার হিজাব বাঁধবা? আমি কিন্তু মিষ্টি কালারটা পরবো, তুমি? তন্নি রুমে ঢুকে আলমারি খুলতে খুলতে আমার দিকে প্রশ্ন ছুড়ে দিল। আমি ওর দিকে কিছু সময় বোকার মতো তাকিয়ে রইলাম। আসলে আমি এতটাই ভাবনায় বিভোর ছিলাম যে ওর কথা মাথায় ঢোকেনি। কয়েক মিনিট পর ওর কথা বুঝতে পারলাম। নিচু স্বরে ওকে বললাম, আকাশি রঙের হিজাবটা বের কর, সাথে কালো বোরখাটা, যেটার নিচে শাড়ির পাড়ের মতো কাজ আছে, সেই কালো বোরখাটা। আচ্ছা, আমি তাহলে চিকন পাড়ওয়ালা কালো বোরকাটা পরি। তন্নি ঘটনা কি রে? তন্নি চোখ মুখ কুঁচকে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কিসের ঘটনা? তায়াং ভাইয়া হঠাৎ আমাদের নিয়ে বাইরে ফুচকা খেতে নিয়ে যাবে, তাও রাত 8টা বাজে। আমি তো প্রথমে শুনেই অবাক। আমি তো বিশ্বাস হচ্ছে না এটা আমাদের তায়াং ভাইয়া তো। আমিও প্রথম অবাক হয়েছি, কিন্তু 2 দিন ধরে তোমার মন খারাপ। বৃষ্টির দিনও নাকি তোমার মন অনেক খারাপ ছিল।
সেটা এনাস ভাইয়া এসে আমাদের ভাইয়াকে বলেছে। তারপর থেকে তুমি অনেক চুপচাপ থাকো, তাই আমাদের নিয়ে ঘুরতে বের হবে। দিনে তো ভাইয়া সময় পাই না, তাই রাতের বেলা যাবে। তুই এত কিছু জানলি কি করে? বারে আমার সামনে বসে তারা আলাপ আলোচনা করলো, আর আমি জানবো না? ও আচ্ছা, জলদি রেডি হ, অলরেডি 5 মিনিট হয়ে গেছে। তন্নিকে তাড়া দিয়ে আমিও তৈরি হতে চলে গেলাম। না চাইতেও মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। ভাইটার আমাদের সব দিকে নজর। সেই বৃষ্টির দিনের ঘটনার পর আজ 2 দিন কেটে গেছে। এই 2 দিন আমি সত্যি অনেক চুপচাপ ছিলাম, সেটাও ভাইয়ার চোখে পড়ে গেছে। নিজের মনে হাসতে হাসতে তৈরি হতে চলে গেলাম। ফুচকার স্টলে মুখোমুখি বসে আছি আমরা। আমার ভীষণ অস্বস্তি লাগছে। আমার বরাবর এনজিও সংস্থা বসেছে, তন্নি বরাবর তায়াং ভাইয়া। আমরা এখন যেই ফুচকার স্টলে বসে আছি, এটা এই বাজারে সবচেয়ে বড় ফুচকার স্টল। আমাদের মতো অনেকেই এখানে রাতের বেলা ফুচকা খেতে এসেছে। তায়াং ভাইয়া ও এনাস দুজন মোবাইলে ডুবে আছে। আমিও তন্নি একবার ওদের মুখের দিকে তাকাই, আরেকবার নিজেদের দিকে তাকাই। নিজেদের অসহায় শিশু মনে হচ্ছে। আমাদের পাশের টেবিলে 6 জন ছেলে বসে আড্ডা দিচ্ছে। সারা স্টল ওরাই তুলে ফেলেছে। ওদের দেখে আমার পুরনো কথাগুলো মনে পড়ে গেল। আমরা সব ফ্রেন্ডরা কখনো কফি শপে, ফাস্টফুডে কিংবা ফুচকার স্টলে গেলে এমন করতাম। এখন কারোর সাথে তেমন যোগাযোগ হয় না। শূন্য দৃষ্টিতে তাকিয়ে এসব ভাবছিলাম। তখনই ওই টেবিলের চিকনা দেখতে একটা ছেলে আমার দিকে তাকিয়ে এক চোখ মারলো। আমার রাগ হলো, কিন্তু কিছু না বলে চোখ ফিরিয়ে নিলাম। তন্নি আমাকে ফিসফিস করে বলল, দেখো তো আপু, এরা কি শুরু করেছে, অসহ্য লাগছে। কাদের কথা বলছিস? ওই যে পাশের টেবিলে স্টুপিডদের কথা বলছি। ন্যূনতম ম্যানারও নেই, কি অবস্থা শুরু করছে। টেবিল থাপড়িয়ে বোধহয় আজ আর কিছু রাখবে না। একটু আগে ওই চিকনা কালো চেক শার্ট পরা ছেলেটা আমাকে চোখ মারলো। এগুলো কি সহ্য করা যায় বলো? ওই চিকনাটা আমাকেও চোখ মারছে, শুধু পারিনি উঠে গিয়ে গাল দুটো লাল করতে। ভাইয়াকে কিছু বলিস না, তাহলে এখানে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। সেবার যে আমাদের একটা ছেলে টিজ করেছিল বলে ছেলেটাকে সারা কলেজের সামনে বেল্ট দিয়ে পিটিয়েছিল, তোর মনে আছে? সে কথা কি ভুলতে পারি? তারপর অনেক দিন আমি ভাইয়াকে যা ভয় পাইছি, তবে ভাইয়ার থেকে কিন্তু এনাস ভাইয়া আরো বেশি রাগী। তন্নির কথা শুনে চোখ দুটো বড় করে বললাম, বলিস কি? কিন্তু এই ছেলেকে তো মনে হয় ভাজা মাছ উল্টে খেতে পারে না। এনাস ভাইয়া খুব ঠান্ডা মানুষ, সহজে রাগে না, কিন্তু রেগে গেলে রক্ষার নেই। একবার এক ছেলেকে এমন মার মেরেছিল যে ছেলেটাকে হসপিটালে জরুরি বিভাগে ভর্তি করতে হয়েছে। কেন মেরেছিল? ছেলেটা একটা মেয়ের ওড়না ধরে টান দিয়েছিল। তাহলে একদম ঠিক করেছে। আমাদের ফুসুর ফাসুর করতে শুনে তায়াং ভাইয়া মোবাইলের দিকে তাকিয়ে আমাদেরকে জিজ্ঞেস করলো, ফিসফিস করে কি বলছিস? এত কথা আমদানি করিস কোথা থেকে? সারাক্ষণ শুধু মুখ চলতেই থাকে। তায়াং ভাইয়ের কথা শুনে আমি মুখ ভেঙচি কেটে বললাম, তোরা যেমন সারাক্ষণ মোবাইলের ভেতর ঢুকে যেতে পারিস, তেমনি আমরাও কথা বলতে পারি। ইনাস মোবাইলের থেকে মুখ উঠিয়ে শান্ত চোখে আমার দিকে তাকালো। তার চোখে চোখ পড়তেই বুকটা ধক করে উঠল। আমি দ্রুত চোখ নামিয়ে ফেললাম। এর চাহনিতে যে আমি ঘায়েল হয়ে যাই তা কি এই ছেলে জানে না? ইনাস মোবাইলটা পকেটে রেখে তায়াং ভাইয়াকে জিজ্ঞেস করলো, কিরে, কতক্ষণ লাগে? এরা কি আজ আমাদের কিছু দেবে না? তন্নি কপাল কুঁচকে বলল, আপনারাও ফুচকা খাবেন নাকি? তায়াং ভাইয়া বলল, তোরা খাবি আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখবো নাকি? তোরা তো খাস না ভাইয়া, তাই জিজ্ঞেস করছি। তাই বলে এভাবে উত্তর দিবি? আমি মুখ টিপে হেসে বললাম, ভালোই হয়েছে তন্নি, ওরাও আমাদের সাথে অর্ডার করেছে, নয়তো দেখা যেত আমরা খেতাম আর ওরা তাকিয়ে থাকতো। তারপর ওদের নজরে আমাদের পেট ব্যথা শুরু হয়ে যেত। তায়াং ভাইয়া আমার কথা শুনে বলল, অনেক দিন ধরে তুই আমার হাতে মার খাস না নোভা। নিয়মিত কয়েক ডোজ দিলে তুই ঠিক হয়ে যাবি। ইস, এত সোজা নাকি? গায়ে হাত তুলে দেখিস, হাত ভেঙে আরেক হাতে ধরিয়ে দেব। এনাজ গলা ছেড়ে বলল, তায়াং, তো
তোর বোনের আর কিছু না থাকলেও চাপার জোর ভালোই আছে। করে দেখাতে না পারলেও মুখ দিয়ে খই তো ফুটাতে পারে। আমি রাগী চোখে এনাজের দিকে তাকাতেই সে মিষ্টি হেসে স্টলের সাহায্যকারী ছেলেটাকে ডেকে বলল। ভাইয়া আর কতক্ষণ? ছেলেটা সামনে এসে মাথা চুলকে বোকার মতো হেসে বলল। এই তো ভাই হয়ে গেছে, আমি এখন নিয়ে আসছি। ছেলেটা কথা শেষ করে 1 মিনিটও দাঁড়ালো না, দ্রুত ভেতরে চলে গেল। ছেলেটার কথা বলার ভঙ্গি দেখে আমার ভীষণ হাসি পেল। হাসলামও, কিন্তু কেউ দেখেনি, কারণ আমাদের 4 জনের মুখেই মাস্ক আছে। খাবার আসার আগে কেউ মাস্ক খুলবো না এমন পণ করে রেখেছি। হঠাৎ করে আমার চোখটা আবারও পাশের টেবিলে চলে গেল। ওই চিকনা ছোকরাটা আবার ফ্লাইং কিস দেখালো। আমি চোখ পাকিয়ে একটা খাইয়া ফেলামো লুক দিয়ে দ্রুত চোখ ফিরিয়ে নিলাম। এতে ওরা থামলো না, একের পর এক শীষ বাজিয়ে যাচ্ছে। এতে আমিও তন্নি মহাবিরক্ত। এদের সাহস দেখে অবাক হচ্ছি। আমাদের সাথে ওদের থেকে বড় 2টো ছেলে আছে, তারপরেও ওরা টিজ করছে। মিনিট 3-এর মধ্যে আমাদের ফুসকা নিয়ে ছেলেটা ফিরে এলো। আমিও তন্নি মাস্ক খুলে ফুসকা মুখে পড়তেই আবার ওই ছেলেগুলো উৎপাত শুরু হলো। একজন বলল, আপু একা একা খাবেন, আমাদের একটু দেন। আরেকটা ছেলে সাথের জনকে বলল। ব্লু শার্ট পরা আরেকটি ছেলে বলল, আমার কিন্তু আকাশি কালার হিজাব পরাটাকে বেশি ভালো লাগছে। আকাশি রঙের হিজাবওয়ালির চোখের উপর ক্রাশ খাইছি। আমি একবার অসহায় চোখে তায়াং ভাইয়ার দিকে তাকালাম। সে নিশ্চিন্তে ফুসকা মুখে পড়ছে আর মোবাইলে মনোযোগ দিয়ে কিছু একটা দেখছে। এনাজও একই কাজ করছে। একবার মৃদু স্বরে ভাইয়া বলে ডেকে তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলাম, কিন্তু ফলাফল শূন্য। ছেলেগুলো এবার টেবিলে থাপ্পড় মেরে সবাই একসাথে গান ধরেছে। আমার এখন কান্না পাচ্ছে। আমাদের কত কিছু বলছে, কিন্তু এনাজ বা তায়াং ভাইয়া কারো কোনো রিয়াকশন নেই। আমি সত্যি হতাশ হলাম। এবার কিছু একটা জোরেই ডাকলাম, তায়াং ভাইয়া বল। জলদি এখান থেকে চল, আমাদের এখানে ভালো লাগছে না। আমার সাথে তন্নিও সুর মেলালো। তন্নি মুখের রং পাল্টে কড়া গলায় বলল, ভাইয়া আমাদের খাওয়া শেষ, চল উঠি। তোমরা তাহলে বাইরে গিয়ে দাঁড়াও, আমি বিল দিয়ে আসছি। তায়াং তোর খাওয়া হলে ওদের নিয়ে বাইরে চলে যাস, আমার আসতে একটু দেরি হবে। আচ্ছা তুই যা, ভালো করে বিলটা দিয়ে আসিস, কোনো সমস্যা যাতে না হয়। এনাজ বলল। কথাটা বলে তায়াং ভাইয়া এনাজের দিকে তাকালো। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিল, যা আমি বা তন্নি কেউই বুঝলাম না। তায়াং ভাইয়ার খাওয়ায় হতেই আমরা বের হয়ে গেলাম। ভাইয়া আমাদের দুজনকে 2টো চকবার আইসক্রিম কিনে দিয়ে আবার মোবাইলে মনোযোগ দিল। আমি খুব মনোযোগ দিয়ে আইসক্রিম খাচ্ছি। হঠাৎ আমার মনে হলো আমি এনাজকে দেখলাম, সাথে তখনকার ওই চিকনা ছেলেটা যে আমাকে ফ্লাইং কিস দিয়েছে আর যে বলেছিল চোখের উপর ক্রাশ খেয়েছে। সেই ছেলেটাকে নিয়ে এনাজ উত্তর দিকে দরজা দিয়ে বের হলো। তারপর এনাজ মাঝখানে দাঁড়িয়ে বাকি দুজনের গলাগলি ধরে হাসি মুখে ওদের সাথে কথা বলতে বলতে ভেতরের চিপা গলিতে ঢুকে গেল। মিনিট 5 হয়ে গেছে, কেউ তো বের হয় না। একটু পর দেখলাম এনাজ ছেলে দুটোকে নিয়ে বের হলো। আমার কাছে মনে হলো ছেলে দুটো স্বাভাবিকভাবে হাঁটছে না। একজন তার চোখে হাত দিয়ে রেখেছে, আরেকজন পা টেনে টেনে হাঁটছে। তবে এনাজের মুখে হাসি লেগেই আছে। আচ্ছা আলোয় থাকায় আমার বুঝতে অসুবিধা হলো না। আমি আইসক্রিম হাতে উৎসুক চোখে উকিঝুঁকি মেরে সব দেখছি। এদিকে আমার আইসক্রিম যে গলে গলে নিচে পড়ছে সেদিকেও আমার খেয়াল নেই। হঠাৎ মাথায় বেশ জোরেই একটা থাপ্পড় পড়লো। আহ শব্দ করে এক হাতে মাথা ধরে পেছনে তাকালাম। তাকিয়ে দেখি তায়াং ভাইয়া মুখটাকে বাংলার পাঁচের মতো করে আমার দিকে তাকিয়ে আছে, আর তন্নি খুব মনোযোগ সহকারে আইসক্রিম খাচ্ছে। যদি এখন 3য় বিশ্বযুদ্ধ লেগে যায় তাহলেও বোধহয় ওর কোনো হুঁশ ফিরবে না। তায়াং ভাইয়ের দিকে কটমট চোখে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কিরে পাঠা মারলি কেন? উকি ঝুঁকি মেরে কি দেখিস? এনজিও সংস্থা এখনো আসছে না কেন? এনজিও সংস্থাকে? এক মিনিট, তুই কি এনআসকে এনজিও সংস্থা বলিস? এতদিনে গাধার বুদ্ধি খুলছে। আমি বিড়বিড় করে কথাটা বলেও বিপদে পড়ে গেলাম, কারণ ভাইয়া শুনে ফেলেছে। তায়াং এই ভাইয়া হুঙ্কার শাকচুনি দিয়ে গাধা, বলল, কে? হ্যাঁ, তোর তো সাহস কম বড় না?
আমাকে গাধা আর আমার জানে জিগার দোস্তকে এনজিও সংস্থা বলিস? কেন তোর জানি জিগার দোস্ত যে আমার টিডি পোকা বলে? তুইও তো আমাকে শাকচুন্নি বলিস, তখন কিছু হয় না, আর আমি বললেই দোষ? তুই এত মনোযোগ দিয়ে উকি মেরে কি দেখছিস তাই বল। তোকে কেন বলবো? তুই আমাকে মারলি কেন? এমনি মাথা ব্যথা করে কয়েকদিন ধরে, আবার মাথায় থাপ্পড় দিছিস। এখন আমার মাথা ব্যথা উঠলে তোরে খায়া ফেলামো কিন্তু। আমাদের কথার মাঝখানে তন্নি আমাদেরকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে? তোমরা ঝগড়া করছো কেন? এটা একটা বাজার, এখানেও তোমরা শুরু করছো? আমি ঝাঁঝালো গলায় উত্তর দিলাম, শুরুটা আমি করিনি, তোর ভাই শুরু করেছে। কথা বলতে বলতে আমার চোখ পেছনের দিকে চলে গেল। আবার দেখলাম এনাজ দুটো ছেলের গলাগলি ধরে সেই চিপা গলিতে নিয়ে গেল। আমি ঝগড়া ছেড়ে সেদিকে মন দিলাম। মিনিট 4 পর সে দুটোকে নিয়ে এনাজ হাসতে হাসতে বের হলো, কিন্তু সাথের দুটোর অবস্থা বেশি ভালো না। এই দুটোর পালা শেষ হতেই একইভাবে আরও দুজনকে নিয়ে গেল। ওরা বের হওয়ার আগে তায়াং ভাইয়া আমাদেরকে বলল, নোভা, তন্নি, হ্যাঁ ভাইয়া বল। আমরা দুজন একসাথে উত্তর দিলাম। ভাইয়া সবগুলো দাঁত বের করে ক্লোজ আপ পেস্টের অ্যাড দিয়ে বলল। একটা ম্যাজিক দেখবি? তন্নি বলল, কি ম্যাজিক ভাইয়া? দেখবি কি না তাই বল। আমি বললাম, হ্যাঁ দেখব। তায়াং ভাইয়া একগালে ভিলেনি টাইপের হাসি দিয়ে বলল, ফুচকার স্টলে যে ছেলেগুলো তোদেরকে টিস করেছিল, সে ছেলেগুলো নিজে এসে একে একে তোদেরকে সালাম দিয়ে তারপর তোদের কাছে মাপ চাইবে। তন্নি নাক মুখ কুচকে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তোরা কিছু না করলে তো আর ওরা এমনি এমনি আসবে না। এনাস ভাইয়া যে ওদের 13টা বাজাতে গেছে তা আমি ভালো করেই জানি। তখন তোদের চুপচাপ থাকার ভঙ্গিটাই আমার কাছে ঝড় আসার পূর্বাভাস মনে হয়েছে। যখন তোরা দুজন একে অপরের দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিলি আর তুই বললি ভালো মতো বিল দিয়ে আসিস, তখনই আমি পুরো ক্লিয়ার বুঝে গেছি তোরা ঠান্ডা মাথায় প্ল্যান করে মাঠে নেমেছিস। আর মোবাইলে দুজন যে একে অপরের সাথে পাশাপাশি বসে চ্যাটিং করছিলি তাও আমি জানি। তোদের আমি ভালো করেই চিনি। তায়াং ভাইয়া মুচকি হেসে বলল, বাহ, আমাদের তো ভালোই চিনে গিয়েছিস। আমি তো অবাকের উপর অবাক। তন্নি এত কিছু টের পেয়ে গেল আর আমি ঘন্টাও টের পেলাম না। আমি কিছুটা রেগেই তন্নিকে বললাম, শয়তান ছেমরি, তুই এত কিছু জানিস আর আমাকে কিছু বললিও না। তোর সাথে কথা নেই, যা ভাগ। আরে নোভা আপু, তুমি আমার উপর রাখছো কেন? তুমি তো ধরতে গেলে এখনো নতুন। এদের সাথে আরো কয়েকদিন থাকো, তুমিও বুঝে যাবে। আমাদের কথা শেষ হওয়ার আগেই ছেলে 6টা হুড়মুড় করে আমাদের সামনে এসে একে একে সবাই সুন্দর করে সালাম দিল। চিকনা ছোকরাটা হাত জোর করে বলল, আমাদের মাফ করে দাও বোন, আমরা না বুঝে তোমাদের সাথে অন্যায় করেছি। জীবনে আর কখনো কোনো মেয়েকে টিচ করব না। ওদের এক একটার অবস্থা দেখে আমি আরেক দফা অবাক। এক একজনের মুখে রক্ত জমে আছে, ঠোঁট কেটে রক্ত পড়ছে, চোখ কালো হয়ে গেছে, পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, একজন হাত ধরে দাঁড়িয়ে আছে। এদের ওপর যে ঝড় গেছে তা তাদের প্রত্যেকটার মুখ দেখেই বোঝা যাচ্ছে। আমি টিপ্পনি কেটে বললাম, তা ভাইয়া আদর যত্ন কেমন করলো? আপ্যায়নে কোনো ত্রুটি হয়নি তো? তন্নি বলল, হয়েছে হয়েছে, এবার যার যার বাসায় যান। এর পরের বার এই ধোলাইয়ের কথা মনে রাখবেন। আর কোনো মেয়ের সাথে দুজন ছেলে দেখলে সাহস দেখিয়ে টিস করতে যায়েন না। কখন আবার 2 থেকে পুরো ক্রিকেট টিম হয়ে যায় তাই তো বলা যায় না, তাহলে আবার এই অবস্থা হবে। তায়াং ভাইয়া ভুরু নাচিয়ে জিজ্ঞেস করলো, তা ভাইস কল খাতিরদারিটা কেমন ছিল? মন ভরেছে তো নাকি আরও করতে হবে? আমি আর একটু করবো নাকি? তাদের থেকে ব্লু শার্ট পরিহিত ছেলেটা বলল, না ভাই, তার আর দরকার নেই। এই খাতের যত্নে আমরাই শেষ, আর করলে মরে যাব। তায়াং ভাইয়া একজনের পিঠে চাপড় মারতেই সে আউচ করে চেঁচিয়ে উঠল। তায়াং ভাইয়া বলল, ও সরি ছোট ভাই, শরীরে বোধহয় একটু বেশি লাগছে। সমস্যা নেই, ছেঁচা মারতো, এখন ততটা ব্যথা করবে না। সকালে ঘুমের থেকে উঠে টের পাবে কত ধানে কত চাল। তায়াং ভাইয়া শেষের কথাগুলো আস্তে বললেও আমি কিন্তু স্পষ্ট শুনতে পেরেছি। ভাইয়ার কথা বলা শেষ হতে দেরি ছেলেগুলো পেছনে একবার তাকিয়ে
পরিমরি করে ছুট মারতে দেরি নয়। তাদের এরকমভাবে দৌড়াতে দেখে আমি প্রথমে অবাক হলাম, পরে পেছনে তাকিয়ে দেখি এনাজ শার্টের হাতা ফোল্ড করতে করতে আমাদের দিকে এগিয়ে আসছে। এবার বুঝলাম ছেলেগুলো দৌড়ানোর রহস্য। শার্টের হাতা ফোল্ড করা শেষ করে চুলগুলো পেছনে সেট করতে করতে তায়াং ভাইয়াকে বলল, এই কয়েকটার খাতির যত্ন তো আমিই পারি, তুই আবার ইমরান, রায়হান, শাহেদকে কেন ডাকতে গেলি? তুই একা পারবি তা আমি জানি, কিন্তু তোকে যদি দু একটা দিয়ে বসে তাহলে আমি শেষ। সেই ভয়ে ওদের ডেকে আনলাম। এনাজ ঘেমে নিয়ে একাকার, মাথাও ঘেমে গেছে, টপ টপ করে ঘাম পড়ছে। পকেট থেকে টিস্যু বের করে মুখ মুছে টিস্যুটাকে রাস্তার অপর পাশে ছুঁড়ে ফেলে দিল। আমি এদের কথার মাথা মুন্ডু কিছু বুঝলাম না, কিন্তু মিনিট দুই পর দেখলাম ইমরান হাশমি ভাইয়া, রায়হান ভাইয়া, শাহেদ ভাইয়া সাথে আরও দুজন ক্রিকেট ব্যাট স্টাম্প হাতে আমাদের দিকে আসছে। আমাকে দেখে ইমরান হাশমি ভাইয়া রায়হান ভাইয়ার পেছনে লুকালো। আমি কপাল কুঞ্চিত করে জিজ্ঞেস করলাম, ইমরান হাশমি ভাইয়া আপনারা এখানে কেন, আর এই ক্রিকেট খেলার সরঞ্জাম নিয়ে কি করেন? ইমরান হাশমি ভাইয়া হে হে করে হাসতে হাসতে বলল, ক্রিকেট ম্যাচ ছিল, সেখান থেকে ফিরছি, তাই এগুলোর সাথে। তাই না রে রায়হান? রায়হান ভাইয়াকে খোঁচা মেরে তাড়া দিতে রায়হান ভাইয়াও ইমরান হাশমি ভাইয়ার সাথে তাল মিলিয়ে বলল। হ্যাঁ একদম ঠিক। তন্নি ধমকের সুরে বলল, ডাহা মিথ্যা কথা, আজকে কোনো ক্রিকেট ম্যাচ ছিল না। যদি কোনো ক্রিকেট ম্যাচ থাকতো তাহলে পৃথিবী উল্টে গেলেও তায়াং ভাই ও অ্যানাস ভাই আমাদের সাথে আসতো না। তারা দুজন যে কীরকম ক্রিকেট পাগল তা আমার থেকে কেউ ভালো জানেন না। নিশ্চয় ভাইয়া এদেরকে ক্রিকেটের জিনিসপত্র নিয়ে এখানে আসতে বলেছে, যাতে ওই ছেলেগুলোকে সবে একসাথে মিলে শিক্ষা দিতে পারে। অ্যানাস ভাইয়াকে একা পাঠাবে না বলে মেসেজে তাদেরকেও ডেকে আনছে। আমি এবার অজ্ঞান হব, এরা তাহলে মোবাইলে এসব করেছে আর আমি কত কিছু ভেবে ফেলেছি। তায়াং ভাইয়া পেছন থেকে তন্নির হিজাবের ওপর খোপা ধরে বলল, মাতবার হয়ে গেছিস, আমাদের সব কিছু মুখস্থ হয়ে গেছে তোর। কি করি না করি সব দিকে খেয়াল কে দিতে বলে তোকে? ছোট আছিস, ছোটদের মতো থাকবি। 2 আনার মানুষ অথচ নজরদারি 6 আনার। তন্নি ভাইয়ার হাতে থাপ্পড় দিতে দিতে বলল, ভাইয়া ছাড়, লাগছে, এগুলো আমার সত্যি মুখস্থ হয়ে গেছে। তায়াং ভাইয়া তন্নির খোপা ছেড়ে ইমরান ভাইয়াদের বিদায় জানালো। এবার বোধগম্য হলো সব কিছু। এরা সবাই মিলে ওই 6টাকে আচ্ছা করে শিক্ষা দিয়েছে। ইমরান হাশমি ভাইয়া, রায়হান ভাইয়া, শাহেদ ভাইয়া আমাদের থেকেও বিদায় নিল। প্রত্যেককে তায়াং ভাইয়া ও এনজিও সংস্থাকে জড়িয়ে ধরে উল্টো দিকে পথ ধরলো। আমরাও হাঁটতে লাগলাম বাড়ির দিকে। এখান থেকে হেঁটে 10 মিনিটে বাসায় পৌঁছে যাওয়া যায়। আমরা চুপচাপ হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে আমি মুখ বাঁকিয়ে বললাম, আমি তো ভেবেছিলাম তায়াং ভাইয়া তোরা ওদেরকে ভয় পেয়ে গেছিস। তোরা 2 জন আর ওরা 6 জন, তাই এসব শুনেও না শোনার ভান করছিস আর ওদেরকে কিছু না বলেই ছেড়ে দিবি। এনার সামনের দিকে দৃষ্টি রেখেই বলল, ছেড়ে দিতাম যদি না আমার সম্পত্তির দিকে নজর দিত। সাহসের তারিফ করতে হয়, আমার জিনিসের দিকে নজর দেই। ওদের সাহস দেখে সত্যি অবাক হয়েছি। আমরা বসে আছি, তারপরেও টিস করে সাহস দেখিয়েছে। এবার বুঝুক মজা। আমি কপাল কুঁচকে জিজ্ঞেস করলাম, আপনার সম্পত্তি জিনিস মানে? এনাজ আমার কথার উত্তর না দিয়ে আমতা আমতা করে তায়াং ভাইয়াকে বলল, তায়াং, জলদি বাসায় যেতে হবে, অনেক রাত হয়ে যাচ্ছে। সবাই জলদি পা চালাও। আমার কিছুটা রাগ হলো। এনজিও সংস্থা আমার প্রশ্ন এড়িয়ে গেল, কিন্তু কেন তা তো জানি না। সম্পত্তি বলতে কি বোঝালো সে? এসব ভাবতে ভাবতে আমি কিছুটা পেছনে পড়ে গেলাম। এতটাই ভাবনায় বিভোর ছিলাম যে চারিদিকে কোনো খেয়াল ছিল না। হঠাৎ রাস্তার পাশে থাকা একটা ইটের সাথে বেজে পড়ে যেতে নিলেই পেছন থেকে কেউ আমাকে ধরে ফেলল। ঘাড় ঘুরিয়ে দেখি এনাজ। সে দ্রুত আমাকে ধরে দাঁড় করালো। তারপর কানের সামনে ফিস ফিস করে বলল, আশেপাশে খেয়াল করে হাঁটবে। সবসময় তো আমি থাকবো না যে এভাবে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচাবো। নিজেকে ঘুরে দাঁড়াতে হবে। অবশ্য যখন আমি থাকবো তখন আমি সব বাধা বিপদ থেকে রক্ষা করব। কিন্তু আমি না থাকলে কি হবে তখন? আর এত কিছু ভেবে নিজের ছোট্ট মাথাটাকে প্রেশার দিও না তো। যা হচ্ছে তা হতে দাও। উনি
কথাগুলো একদমে বলে দ্রুত সামনে এগিয়ে গেল। আমি এখনো সেভাবেই দাঁড়িয়ে আছি। এদের রহস্যময় কথার আগাগোড়া কিছুই আমি বুঝি না। আকাশে আজ বিশাল থালার মতো চাঁদ উঠেছে। সেই আলোতে দেখলাম এনাজ সামনে এগিয়ে যাচ্ছে। কিছু সময় পর পেছনে তাকিয়ে দেখলো আমি এখনো সেভাবেই দাঁড়িয়ে আছি। তাই সে আবার ফিরে এলো। তারপর হাত টেনে সামনে নিয়ে যেতে লাগলো। উনি আমার হাত ধরতেই আমার শরীরের 440 ভোল্টেজে শক লাগলো। যদিও এটা প্রথম নয়। আমি একবার হাতের দিকে তাকিয়ে আরেকবার এনাজের দিকে তাকালাম। তারপর ঝাড়া মেরে আমার হাতটাকে ছাড়িয়ে দ্রুত পায়ে তাকে ক্রস করে সামনে এগিয়ে গেলাম। এনাজ সেখানেই ঠায় দাঁড়িয়ে রইল, কিন্তু আমি পেছনে তাকালাম না, কারণ নতুন করে কারো মায়ায় পড়তে চাই না। अगर तुम मिल जाओ पुराना छोड़ देंगे हम। বারান্দায় বসে সকালের আকাশ দেখছি আর চেঁচিয়ে উল্টোপাল্টা লিরিক্সে গান গাচ্ছি। কফি ঠান্ডা হয়ে শরবত হয়ে গেছে, তাও আমার কোনো তাল নেই। কফিকে শরবত বলাও একটা কারণ আছে। মনে রং লাগছে, তা তো আজ মনের সুখে 1 চামচের বদলে 2 চামচ চিনি দিয়ে কফি বানিয়েছি। তাও গান গাওয়ার তালে ঠান্ডা হয়ে পারফেক্ট শরবত হয়ে গেছে। ঘুম থেকে ওঠার পর থেকে মনটা আজ ফুরফুরে, কিন্তু কি কারণে তা খুঁজে পাচ্ছি না। মাঝে মাঝে কারণ ছাড়াই আমার মন ভালো থাকে, আবার কারণ ছাড়াই মন খারাপ। এক চুমুকে শরবতটুকু সাবার করে চোখ মুখ খিচে ফেললাম। বাপরে বাপ, কি মিষ্টি রে! এর পরের বার মনের সুখের ঠেলায় আর যাই করি, চিনি বেশি দিয়ে কফি বানাবো না। তন্নি ঘুম ঘুম চোখে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করছে। ওর স্যার ওদের এক গাদা অ্যাসাইনমেন্ট দিয়েছে, সেগুলো কমপ্লিট করতে করতে বেচারি বুড়ি হয়ে যাবে। ওকে জ্বালানোর আইডিয়া আমার মাথায় বেশ কিছু সময় ধরে ঘুরছে, তাই আবার জোরে জোরে চিৎকার করে হেরে গলায় গান শুরু করলাম। अगर तुम मिल जाओ पुराना छोड़ देंगे हम, तुम्हें पाके जमाने को रिश्ते तोड़ देंगे हम। अगर तुम मिल जाओ पुराना छोड़ देंगे हम। উল্টাপাল্টা কি গাইছি তা আমি নিজেও জানি না। আমি জানি ভুল হয়েছে, তারপরেও থেমে নেই। তন্নি একবার কটমট চোখে আমার দিকে তাকালো। আমি সেদিকে ভ্রুক্ষেপ না করে নিজের মতো গান গাইতে লাগলাম। তন্নি এবার টিকতে না পেরে চেঁচিয়ে উঠল, নোভাপু, দয়া করে তোমার ফাটাবাস গলার গান বন্ধ করো, আমি আর নিতে পারছি না। আমাকে দয়া করে শান্তিমতো একটু অ্যাসাইনমেন্টগুলো করতে দাও। আমি অজ্ঞান হলে এগুলো শেষ কে করবে? যদি তোমার গান শুনে আমি সত্যি সত্যি অজ্ঞান হই, তাহলে সব অ্যাসাইনমেন্ট তোমাকে দিয়ে করাবো। তোমার যদি এতই গান গাইতে ইচ্ছে করে, তাহলে দয়া করে বাথরুমে যাও। সেখানে চেঁচিয়ে গান গাইলেও আমার কানে ততটা লাগবে না। আমি মুখ বাঁকিয়ে ওকে ভেঙচি কেটে বললাম, এর জন্য কারো ভালো করতে নেই। আমি তোর একঘেয়েমি দূর করতে গান শুনিয়ে বিনোদন দিতে চাইলাম, আর তুই আমাকে অপমান করছিস। যা, শোনাবো না তোকে গান। আমার গান শোনার জন্য 2 দিন পর দেখিস বড় বড় অডিশন থেকে লোক আসবে। অনেক চাপা মারছো ভইন, এবার থামো। তোমার এই গান শুনলে সাধারণ পাবলিক তোমাকে গালিগালাজ করে পচা ডিম টমেটো ছুঁড়ে মারবে। আর বড় বড় অডিশনের লোকেরা তো বহু দূরেই থাক। ভুলে যদি তারা এসেও পড়ে, তাহলে তাদের জন্য অ্যাম্বুলেন্স ভাড়া করতে হবে। কেন? তারা তো সবে অজ্ঞান হয়ে যাবে, তাদেরকে তো হসপিটালে নিতে অ্যাম্বুলেন্স লাগবে। কানেও কম শুনবে। তোমার এই হেরে গলার গান শুনে তো তাদের কান দুটো আস্ত থাকবে বলে মনে হয় না। আমি রেগে চিৎকার করে বললাম, তন্নি রে, থাম জলদি। তুমি আর গান গেও না, তাহলে আমি অটোমেটিক থেমে যাব। ধর, মোটটাই নষ্ট। আজকাল শিল্পীদের কেউ সম্মানই দেয় না।